কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অধ্যায় ৩ দ্বিতীয় অংশ অপারেটিং সিস্টেম। এ অধ্যায়ের উদ্দেশ্য। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা অপারেটিং সিস্টেমের সংজ্ঞা, সংগঠন, কার্যাবলী, প্রকারভেদ এবং অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহারকারীর সম্পর্ক জানতে পারবে। তাছাড়া অপারেটিং সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রসেস যেমন ব্যাচ প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, রিয়েল টাইম, ভার্চুয়াল মেশিন, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং ইত্যাদি ফাইল সিস্টেম এবং বিভিন্ন বিষয়েও জ্ঞান লাভ করতে পারবে। অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কম্পিউটারের প্রাণ। মানুষ যতবার কম্পিউটার চালু করে ততবারই হার্ডওয়্যার সজ্জিত কম্পিউটারের ভিতরে আগে প্রাণ সচল করে, তারপর তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। অপারেটিং সিস্টেম একটি সফটওয়্যার প্রোগ্রাম। অপারেটিং সিস্টেমের ধারণা। অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারগুলো সজীব হয়ে ওঠে। ইংরেজি শব্দ অপারেট থেকে অপারেটিং শব্দটি এসেছে। এর বাংলা অর্থ যে পরিচালনা করে। কম্পিউটারকে পরিচালনা করে যে সফটওয়্যার, তাই অপারেটিং সিস্টেম সফটওয়্যার। প্রাথমিক অবস্থায় অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল মেইন ফ্রেম কম্পিউটারের জন্য 1951 সালে। অপারেটিং সিস্টেমটি যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশন এর জন্য তৈরি হয়েছিল। পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে 1971 সাল থেকে। এ অপারেটিং সিস্টেমের নাম ছিল সিপি অথবা এম। অপারেটিং সিস্টেম কি? কম্পিউটার কতগুলো ইলেকট্রনিক ডিভাইসের সমন্বয়, আর কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য আছে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমন্বয় যারা কম্পিউটারের সকল ইলেকট্রনিক ডিভাইসগুলোর কাজ নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে ও কম্পিউটার ব্যবহারকারীকে তার চাহিদা মতো আউটপুট পেতে সহায়তা করে। সংক্ষেপে অপারেটিং সিস্টেমকে OS বলা হয়। অপারেটিং সিস্টেম কখন সক্রিয় হয় ও কি করে? আমরা যখন কম্পিউটারের পাওয়ার বাটনে চাপ দিয়ে কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ দিই, সে মুহূর্ত থেকে কম্পিউটার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম লোড হয়ে তার প্রথম কাজ হিসেবে কম্পিউটার পরিচালনার সাথে সম্পৃক্ত সকল ইলেকট্রনিক ডিভাইসকে এক এক করে সংকেত পাঠিয়ে পরীক্ষা করে দেখে নেয় তারা ঠিকমতো কাজ করছে কিনা। সকল হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে নিশ্চিত হওয়ার পর অপারেটিং সিস্টেম প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার লোড করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও অপারেটিং সিস্টেম সফটওয়্যার পরিচালনা করে থাকে। 1956 সালে জেনারেল মোটরস নাম কোম্পানি কর্তৃক তৈরিকৃত GMNAA 10 হচ্ছে প্রথম অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের সংজ্ঞা। অপারেটিং সিস্টেম কতিপয় সফটওয়্যার প্রোগ্রামের সমাহার যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ANSI কর্তৃক প্রদত্ত অপারেটিং সিস্টেমের সংজ্ঞাটি অপেক্ষাকৃত ব্যাপক। সংজ্ঞাটি হচ্ছে সফটওয়্যার হুইচ কন্ট্রোলস দ্য এক্সিকিউশন অফ কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড which may provide scheduling, debugging, input or output control, accounting, compilation, storage, assignment, data management and related services। অর্থাৎ যে সফটওয়্যার
কম্পিউটার প্রোগ্রামের কার্য অবস্থা নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলী সংরক্ষণ কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করতে পারে তাকে অপারেটিং সিস্টেম বলে। অপারেটিং সিস্টেমের গুরুত্ব। নিচে অপারেটিং সিস্টেমের আরও কতগুলো গুরুত্ব তুলে ধরা হলো। অপারেটিং সিস্টেম সকল কাজের মধ্যে, সকল ডিভাইসের মধ্যে সমন্বয়কারী ভূমিকা পালন করে, কাজের পরিবেশ তৈরি করে, মেমরি ব্যবস্থাপনা করে, ইনপুট আউটপুট অপারেশন করে, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ করে, কার্য অবস্থায় সমস্যার রিপোর্ট করে ও সমাধান দেয়, রিসোর্স ম্যানেজমেন্ট করে, ব্যবহারকারী ও প্রোগ্রামের নিরাপত্তা প্রদান করে, নেটওয়ার্ক ব্যবস্থাপনা করে। অপারেটিং সিস্টেমের কার্যাবলী। কম্পিউটার পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম ধারাবাহিকভাবে কাজ করে থাকে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি কাজ সম্পর্কে আলোচনা করা হলো। 1. কম্পিউটার চালু করা ও পরিচালনা করা। কম্পিউটারের পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর বিদ্যুৎ প্রবাহ দ্বারা অপারেটিং সিস্টেম প্রাথমিক ধাপে র্যামে লোড হয়। এর পরের ধাপে কম্পিউটারের সাথে যুক্ত সকল প্যারিফেরাল ডিভাইস সমূহ ঠিক আছে কিনা একে একে পরীক্ষা করতে থাকে। তৃতীয় ধাপে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করতে শুরু করে ও তারপর ব্যবহারকারীর নির্দেশ গ্রহণের জন্য কমান্ড প্রম্পটে বা ডেস্কটপে এসে স্থির হয়। 2. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা করা। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা করা অপারেটিং সিস্টেমের একটি প্রধান কাজ। কোনো প্রোগ্রাম পরিচালনার জন্য যে সকল রুটিন ও ফাংশন প্রোগ্রাম প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম তা সরবরাহ করে থাকে। 3. ইনপুট আউটপুট অপারেশন। ব্যবহারকারীর প্রোগ্রাম সরাসরি কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস পরিচালনা করতে পারে না, তাই অপারেটিং সিস্টেম এ সকল সুবিধা প্রদান করে থাকে। 4. ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ। ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ করা অপারেটিং সিস্টেমের আরেকটি প্রধান কাজ। অপারেটিং সিস্টেম স্টোরেজ ডিভাইসে ফাইল সিস্টেমের সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করে থাকে। 5. কার্য অবস্থায় সমস্যার রিপোর্ট করা ও সমাধান দেওয়া। প্রতিটি নির্দিষ্ট ত্রুটির জন্য অপারেটিং সিস্টেম সঠিক পদক্ষেপ নেয়, প্রয়োজনে রিপোর্ট করে এবং সম্ভাব্য ক্ষেত্রে ত্রুটি সরানোর ব্যবস্থা গ্রহণ করে। 6. রিসোর্স ম্যানেজমেন্ট। কম্পিউটার সুষ্ঠু পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম প্রোগ্রাম এবং হার্ডওয়্যার রিসোর্স সবার মাঝে গুরুত্ব অনুসারে বন্টন করে। 7. অ্যাকাউন্টিং। অনেক সময় ব্যবহারকারী কতটুকু পরিমাণে সিস্টেমের কোন অংশ ব্যবহার করেছে তা নির্ণয় করার প্রয়োজন দেখা দেয়। এ তথ্য সংরক্ষণ কাজ ও অপারেটিং সিস্টেম করে থাকে। তত্ত্বাবধান। একাধিক রকম বিভিন্ন কাজ একই সাথে পরিচালনা করার সময় যেন একটি কাজ অপরটির কাজে কোনোরূপ বিঘ্ন সৃষ্টি না করে তা অপারেটিং সিস্টেম নিশ্চিত করে। 9. নিরাপত্তা নিশ্চিত করা। অপারেটিং সিস্টেম কম্পিউটারের রিসোর্সকে অনির্দিষ্ট কেউ যাতে ডেটা চুরি করতে না পারে, প্রোগ্রামের কোনো ক্ষতি করতে না পারে তার ব্যাপারে সতর্ক থাকে। এমনকি ব্যবহারকারী যদি ভুলে কোনো গুরুত্বপূর্ণ ফাইল মুছে দিয়ে থাকেন তবে তা প্রতিহত করার জন্য বিশেষ প্রোগ্রাম অপারেটিং সিস্টেম তার মধ্যে দেয়া থাকে। নেটওয়ার্কিং। অপারেটিং সিস্টেম এক কম্পিউটারের সাথে অন্য এক বা একাধিক কম্পিউটারের কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইসের সাথে সংযুক্তির মাধ্যমে ডেটা ট্রান্সফার, রিসোর্স শেয়ারিং ইত্যাদি করার সুবিধা দিয়ে থাকে। উল্লেখযোগ্য কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম ও পরিচিতি। চাহিদা ও ব্যবহারকারীদের মানের উপর ভিত্তি করে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। নিম্নে অপারেটিং সিস্টেমের নাম উল্লেখ করা হলো। MS-DOS,
পিসি ডস, এমএস উইন্ডোজ, এমএস উইন্ডোজ এনটি, ইউনিক্স, লিনাক্স, ম্যাক্স ওয়েস, সান, সোলারিস, ওএস টু, রাফ, জেনিক্স। উল্লেখযোগ্য কয়েকটি অপারেটিং সিস্টেমের উপর সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো। ডস অপারেটিং সিস্টেম। 70-এর দশকে মাইক্রোসফট অপারেশনের তৈরি এমএস ডস এবং আইবিএম কোম্পানির তৈরি পিসি ডস ছিল সর্বাধিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম। ডসের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হল: ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে কিবোর্ড দিয়ে কমান্ড লিখে লিখে কাজ করতে হয়। সিরিয়াল প্রসেসিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা যায় না, কেবলমাত্র একক ইউজার সমর্থন করে এবং একক প্রসেসর সমর্থন করে। আরেকটি বড় অসুবিধা হচ্ছে ডস কেবলমাত্র 640 কিলোবাইট বা 0.64 মেগাবাইট র্যাম মেমরি সমর্থন করে, যেখানে আজকের কম্পিউটারগুলোতে অনেক বেশি পরিমাণ র্যাম থাকে। গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন এসব নিয়ে কাজ করার সুবিধা কম। ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম বা ম্যাক ওএস, এটি অ্যাপল কোম্পানির তৈরি ম্যাকিনটশ কম্পিউটার পরিচালনাকারী অপারেটিং সিস্টেম, এজন্য একে ম্যাক ওস বলা হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাক ওস প্রথমে বাজারে আসে এবং জনপ্রিয়তা লাভ করে। এতে মাউস, পুল ডাউন মেনু সহ এমন সকল গ্রাফিক্যাল বা চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস আছে যার সাহায্যে কম্পিউটার বিষয়ে অতি সাধারণ জ্ঞান নিয়ে যে কেউ কম্পিউটারে কাজ করতে পারে। এজন্য প্রকাশনা শিল্পে ম্যাক ওএস পরিচালিত ম্যাকিনটশ কম্পিউটারের ব্যবহৃত জনপ্রিয় ম্যাক ওএস এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হল: এক, ম্যাক ওএস এর গ্রাফিক্স ও রঙের ব্যবহার অত্যন্ত চমৎকার। 2, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ায় এটি ব্যবহার করা খুব সহজ। 3, ম্যাক ওএস কেবল অ্যাপল কম্পিউটারে ব্যবহার করা যায়। ইউনিক্স, সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে ইউনিক্স পরিচিত। বিগত শতাব্দীর সপ্তম দশকের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কিন টমসন ইউনিক্স অপারেটিং সিস্টেম প্রথম রচনা করেন। মূলত অগ্রসর গবেষণা ও উন্নয়ন কাজের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবিত হয়। বাণিজ্যিক ভিত্তিতে প্রচার না করে বেল ল্যাবরেটরি থেকে ইউনিক্স অপারেটিং সিস্টেমকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয় এর আরও উন্নয়নের জন্য। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহার করার জন্য প্রথম থেকে ইউনিক্স একটি শক্তিশালী ও কার্যকরী অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত। টেলিকমিউনিকেশন শিল্পের বিকাশে ইউনিক্স অপারেটিং সিস্টেম কার্যকর ভূমিকা রেখেছে। ইউনিক্স প্রায় সব ধরনের কম্পিউটারেই চলে। ইউনিক্স এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হল: 1, সুপার কম্পিউটার থেকে শুরু করে পিসি পর্যন্ত সব কম্পিউটারেই ইউনিক্স ব্যবহার করা যায়। 2, মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম খুবই উপযোগী। 3, ইউনিক্স একটি সিঙ্গেল সিপিইউ এর সাথে একাধিক কিবোর্ড এবং মনিটর সংযোগ করে অনেক ব্যবহারকারীকে একত্রে কাজ করার সুযোগ দেয়। লিনাক্স, লিনাক্স বিনামূল্যে পাওয়া যায় এমন একটি অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেমটির উদ্ভাবন করেন। উন্মুক্ত সোর্স কোড ভিত্তিক এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাচ্ছে।
এগুলোর মধ্যে রেড হ্যাট, লিনাক্স, ক্যালডেরা, ফেডোরা জনপ্রিয় এবং সর্বাধিক জনপ্রিয়। ফ্রি বা নামমাত্র মূল্যে পাওয়া যায় বিধায় দিনে দিনে এর ব্যবহার এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এটি অচিরেই জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে। লিনাক্স অপারেটিং সিস্টেম এর বৈশিষ্ট্য: 1. লিনাক্সের কোনো একক মালিক নেই। একে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলে। শত শত প্রোগ্রামারদের নিবেদিত প্রচেষ্টার ফসল হিসেবে লিনাক্স আজ সুপ্রতিষ্ঠিত। 2. লিনাক্সের সোর্স কোড উন্মুক্ত বলে একজন দক্ষ কম্পিউটার প্রোগ্রামার এর সংশোধন এবং উন্নয়ন ঘটাতে সক্ষম, যা অন্য কোনো অপারেটিং সিস্টেমে সম্ভব নয়। 3. লিনাক্সের ডকুমেন্টেশন বেশ সমৃদ্ধ। লিনাক্স ইনস্টল করা থেকে শুরু করে প্যারিফেরাল সংযোজন সহ যাবতীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ রয়েছে। 4. লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সাধারণ পিসি দিয়ে সার্ভার পিসির কাজ করা যায়। উইন্ডোজ, ম্যাক ওএস একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম এবং এর জনপ্রিয়তার কারণে প্রতিযোগিতায় টিকে থাকতে 80-এর দশকের মাঝামাঝি মাইক্রোসফট কর্পোরেশন চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করে এবং 1985 সালে উইন্ডোজ 1.0 ভার্সন বাজারে ছাড়ে। তাদের বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম ডস একসময়ে বহুলভাবে ব্যবহৃত হচ্ছিল। তাদের প্রথম ও দ্বিতীয় ভার্সন তেমন জনপ্রিয় হয়ে উঠতে না পারলেও 1990 সালে উইন্ডোজ ভার্সন 3 কিছুটা জনপ্রিয় হয়ে ওঠে। আইবিএম কম্পিউটারের জন্য উইন্ডোজ নিজেকে আদর্শ করে উপস্থাপন করতে পারে। এর পরবর্তী ভার্সন উইন্ডোজ 3.1 থেকে। তারপর বাজারে আসে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন 3.2 এবং তার পরের বছর আসে উইন্ডোজ 3.3। উইন্ডোজ 95 1995 সালের আগস্ট মাসে 32 বিটের চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেম আরও উন্নত হয়ে বাজারে আসে। চমৎকার গ্রাফিক্স, নেটওয়ার্কের বিবিধ সুবিধা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেম আরও জনপ্রিয় হয়ে ওঠে। উইন্ডোজ 98 উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেম উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেমের একটি আপগ্রেড ও উন্নত ভার্সন। উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেমের সবকিছুই উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেমে আছে এবং আরও কিছু নতুন বৈশিষ্ট্য তার সাথে যুক্ত রয়েছে। উইন্ডোজ এনটি অথবা 2000 সার্ভার উইন্ডোজ এনটি বা 2000 সার্ভার 1993 সালে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ এনটি বাজারে ছাড়ে। এনটি কথাটির অর্থ হচ্ছে নতুন টেকনোলজি। মাইক্রোসফট কর্পোরেশন একে সার্ভার ও ওয়ার্কস্টেশনে ব্যবহারের জন্য রূপান্তর করে। এর নাম হয় উইন্ডোজ এনটি সার্ভার। উইন্ডোজ 2000 সার্ভার মাইক্রোসফটের আরেকটি সার্ভার ভার্সন অপারেটিং সিস্টেম। উইন্ডোজ এনটি সার্ভারের মতো এটিও ছোট ও মাঝারি ক্ষেত্রে নেটওয়ার্ক করার জন্য ব্যবহার করা হয়। উইন্ডোজ 2000 প্রফেশনাল ও মিলেনিয়াম উইন্ডোজ 98 এরপর মাইক্রোসফট উইন্ডোজ 2000 প্রফেশনাল ও মিলেনিয়াম বা এমই নামের দুটি ভার্সন বের করে। এমই ভার্সনটি স্বল্পকাল স্থায়ী হয় এবং এর পরই এক্সপি বাজারে আসে, কিন্তু এনটি এর টেকনোলজিতে তৈরি উইন্ডোজ 2000 প্রফেশনাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এখনও জনপ্রিয় অপারেটিং সিস্টেম। উইন্ডোজ এক্সপি উইন্ডোজ পরিবারের সর্বশেষ ভার্সন হিসেবে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার আগে মাইক্রোসফট অনেক প্রচারণা করে। এনটি টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয় উইন্ডোজ এক্সপি।
উইন্ডোজ এক্সপিতে গ্রাফিক্স ও রঙের ব্যবহার চমৎকার। এতে নেটওয়ার্ক ও অনলাইনের মাধ্যমে আপগ্রেডের ব্যবস্থা আছে। এক্সপিতে একসাথে একাধিক ইউজার তৈরি করে রাখা যায় এবং প্রত্যেক ইউজারের ফাইল, ফোল্ডার ও ডকুমেন্ট আলাদা আলাদা করে সংরক্ষণ করা যায়। উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ এক্সপি এর পরে মাইক্রোসফট কর্পোরেশন রিলিজ করে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিস্তা। কাচের মতো স্বচ্ছ আর অভিজাত গ্রাফিক্সের সমন্বিত ইন্টারফেস, উচ্চতর সার্চিং ও ফাইল অর্গানাইজেশন টুল, সম্পূর্ণ মাল্টিমিডিয়া নির্ভর কোলাবোরেশন স্যুট এবং সর্বোপরি আপাদমস্তক নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধতা নতুন উইন্ডোজ ভিস্তা অপারেটিং সিস্টেমের স্বাভাবিক স্বতন্ত্র বৈশিষ্ট্য। উইন্ডোজ ভিস্তা অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট ইউজারের সিস্টেমের নিরাপত্তা দেওয়ার ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে। উইন্ডোজ 7 ইন্টারফেস বিশাল পরিবর্তন ছাড়াও একে আগের সব ভার্সন থেকে সহজ করা হয়েছে। উইন্ডোজ ভিস্তার যে উচ্চতর সিকিউরিটি সিস্টেম মাইক্রোসফটের ডেভেলপাররা যুক্ত করেছিলেন তা 7-এ এসে আরও শক্তিশালী করা হয়েছে। উইন্ডোজ 7-এ একটি নতুন ভিউ ফাইল স্টোরেজ স্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে লাইব্রেরি। এর মাধ্যমে একই উইন্ডোজ হতে বিভিন্ন স্টোরেজ লোকেশনে অ্যাক্সেস করা যায়। উইন্ডোজ 8 উইন্ডোজ 7 এর পরবর্তী ভার্সন হলো উইন্ডোজ 8। এটি হোম এবং বিজনেস ডেস্কটপ, ল্যাপটপ, মাইক্রোসফট ট্যাবলেট পিসি এবং হোম থিয়েটার পিসির জন্য একসারি অপারেটিং সিস্টেম। এতে মাইক্রোসফটের মেট্রো ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মাল্টিপল ইনপুট অপশন যেমন উইন্ডোজ ফোন এবং এক্সবক্স এর মতো টাচ স্ক্রিন ইনপুট ব্যবস্থা রাখা হয়েছে। এ ভার্সনের নাম দেওয়া হয়েছে উইন্ডোজ আরটি এবং এতে ARM প্রসেসর আর্কিটেকচার যুক্ত করা হয়েছে। অপারেটিং সিস্টেম সংগঠন, অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন। অপারেটিং সিস্টেম একক কোনো প্রোগ্রাম নয়, এর মধ্যে একাধিক প্রোগ্রাম থাকে। গঠনগত দিক থেকে অপারেটিং সিস্টেমের অধীনে প্রোগ্রামগুলোকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা নিয়ন্ত্রণকারী প্রোগ্রাম, কন্ট্রোল প্রোগ্রাম এবং সার্ভিস প্রোগ্রাম। নিয়ন্ত্রণকারী প্রোগ্রাম, কন্ট্রোল প্রোগ্রাম, যে প্রোগ্রাম শুধুমাত্র সিস্টেমকে অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যারগত বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে থাকে তাকে নিয়ন্ত্রণকারী প্রোগ্রাম বলা হয়। এ প্রোগ্রাম নিম্নলিখিত কাজগুলো করে থাকে: 1. সিস্টেমের বিভিন্ন রিসোর্সকে উপযুক্ত রুটে বন্টনের ব্যবস্থা করে। 2. সিস্টেমের বিভিন্ন অংশের কাজ করার সময় বন্টন করে। 3. ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে। 4. কাজের তালিকা তৈরি করে। 5. অযাচিত যে কোনো কাজ করা থেকে ব্যবহারকারীকে বিরত রাখে। 6. কোনো সমস্যা তৈরি হলে বা ভুল হয়ে থাকলে বিকল্প ব্যবস্থা সক্রিয় করে। 7. একসাথে বহু প্রোগ্রাম পরিচালনা করে। 8. প্রোগ্রাম পরিচালনার পর্যায়ক্রম রক্ষা করে। 9. সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে। 10. বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করে। কন্ট্রোল প্রোগ্রাম 3 প্রকার সহ প্রোগ্রাম নিয়ে গঠিত, যথা সুপারভাইজার প্রোগ্রাম, জব কন্ট্রোল প্রোগ্রাম, ইনপুট আউটপুট প্রোগ্রাম। সুপারভাইজার প্রোগ্রাম নিয়ন্ত্রণ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশকে সুপারভাইজার প্রোগ্রাম বলা হয়। এ প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। কম্পিউটার চালু করার সাথে সাথে সিপিইউকে কী ধরনের কাজ করতে হবে তার নির্দেশ করে এবং সিপিইউ এর বিভিন্ন অংশের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে।
কম্পিউটার চালু করার পরই সুপারভাইজার প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশটি প্রাইমারি মেমরি বা র্যামে লোড হয় বলে একে রেসিডেন্ট রুটিন বলা হয়। প্রোগ্রামের বাকি অংশ সহায়ক মেমরিতে থাকে, তাই একে ক্ষণস্থায়ী বা ট্রানজিয়েন্ট রুটিন বলা হয়। সুপারভাইজার প্রোগ্রামের কাজ: ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে সিপিইউ এর সংযোগ স্থাপন করে ডেটা আদান প্রদান নিয়ন্ত্রণ করে। 2. ব্যবহারকারীকে যে কোনো ইরর মেসেজ জানিয়ে দেয়। 3. প্রয়োজন মতো ট্রানজিয়েন্ট রুটিন প্রোগ্রামকে সহায়ক মেমরি থেকে প্রধান মেমরিতে নিয়ে এসে কাজে লাগায়। জব কন্ট্রোল প্রোগ্রাম। জব কন্ট্রোল প্রোগ্রাম জেসিপি প্রসেসিং প্রোগ্রাম ও সংশ্লিষ্ট ডেটাকে সংক্ষেপে নির্দিষ্ট কার্য বা জব বলা হয়। ব্যবহারকারী জব কন্ট্রোল প্রোগ্রামের সাহায্যে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ রক্ষা করে। জব কন্ট্রোল প্রোগ্রাম প্রসেসিং প্রোগ্রাম ও সংশ্লিষ্ট ডেটাকে সংক্ষেপে নির্দিষ্ট কার্য বা জব বলা হয়। ব্যবহারকারী জব কন্ট্রোল প্রোগ্রামের সাহায্যে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ রক্ষা করে। জব কন্ট্রোল প্রোগ্রাম দ্বারা প্রোগ্রামের শুরু, অনুক্রম, ধারায় সাজানো, প্রোগ্রাম হতে কোনো বিশেষ প্রোগ্রাম নির্বাহ এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নির্দিষ্ট করা হয়। অপেক্ষমান কাজগুলো পর্যায়ক্রমে প্রক্রিয়াকরণের জন্য অপারেটিং সিস্টেমের নির্দেশনাগুলো জব কন্ট্রোল ভাষায় লেখা হয়। জব কন্ট্রোল ভাষা: জব কন্ট্রোল ভাষা হলো একটি ব্যাস নির্ভরশীল ভাষা। জব এবং কোন প্রোগ্রাম পরিচালনা করতে হবে তা নিশ্চিত করে এবং কোন কোন ডিভাইস ব্যবহৃত হবে তা নির্দেশ করে এবং প্রয়োজনীয় তথ্য অপারেটিং সিস্টেমে প্রেরণ করে। জব কন্ট্রোল ভাষার মাধ্যমে একটি প্রোগ্রাম কম্পিউটারে নির্বাহের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সাধারণত বিশেষ কিছু নির্দেশের সমন্বয়ে এ ধরনের ভাষা গঠিত হয়। জব কন্ট্রোল ভাষার কাজ: ব্যবহারকারী শনাক্তকরণ। অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে ব্যবহারকারী চিহ্নিতকরণ। অনাকাঙ্ক্ষিত কেউ যাতে সিস্টেমে প্রবেশ করে মূল্যবান তথ্যে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য ব্যবহারকারী শনাক্তকরণ করা হয়। প্রোগ্রাম চিহ্নিতকরণ: কম্পিউটারে সংরক্ষিত অনেক প্রোগ্রামের মধ্যে ব্যবহারকারী কোন প্রোগ্রাম ব্যবহার করবে তার নির্ধারণ অর্থাৎ প্রোগ্রাম শনাক্তকরণ। প্রয়োজনীয় ডিভাইস চিহ্নিতকরণ: ব্যবহারকারী মূলত কোন ডিভাইস ব্যবহার করতে চায় তা নির্ধারণ করা। ইন্টারাপ্ট: প্রোগ্রাম নির্বাহ হওয়াকালীন সময়ে জরুরিভিত্তিক কর্মরত প্রোগ্রাম বন্ধ করে। ইনপুট আউটপুট কন্ট্রোল প্রোগ্রাম। ইনপুট আউটপুট কন্ট্রোল প্রোগ্রাম ডেটা দ্রুত প্রসেস করার জন্য ইনপুট ডিভাইস দিয়ে গ্রহণ করা এবং ফলাফলের আউটপুট ডিভাইসে দ্রুত দেওয়ার জন্য এই ডিভাইসগুলোকে সিপিইউ এর সাথে মিল রেখে চালু রাখা এবং অসুবিধা হলে তা ব্যবহারকারীকে মেসেজ দেয়া। সার্ভিস প্রোগ্রাম: নিয়ন্ত্রণ প্রোগ্রাম ব্যতীত অপারেটিং সিস্টেমের অপর গুরুত্বপূর্ণ অংশ হল সার্ভিস প্রোগ্রাম। সার্ভিস প্রোগ্রামের কাজ হচ্ছে ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে প্রয়োজনীয় সুবিধা প্রদান করা। সার্ভিস প্রোগ্রামগুলো দুভাগে ভাগ করা হয়, যথা অনুবাদক বা প্রক্রিয়াকরণ প্রোগ্রাম এবং ইউটিলিটি প্রোগ্রাম। অনুবাদক বা প্রক্রিয়াকরণ প্রোগ্রাম: এ প্রোগ্রামের প্রধান কাজ হচ্ছে উচ্চতর ভাষার উৎস প্রোগ্রামগুলোকে মেশিনের ভাষায় অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করার ব্যবস্থা করা। ছোট কম্পিউটারে সাধারণত একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়, তবে বৃহৎ কম্পিউটারে অনেক ভাষা ব্যবহারের সুবিধাসহ অনেক রকম অনুবাদক বা কম্পাইলার ব্যবস্থা থাকে। কয়েকটি অনুবাদক বা প্রক্রিয়াকরণ প্রোগ্রামের উদাহরণ হল কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, ডিবাগার। ইউটিলিটি প্রোগ্রাম: ইউটিলিটি প্রোগ্রাম সাধারণত অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু কাজ করে থাকে, যেমন ফাইল তৈরি, সংস্করণ, মোছা, ডিস্ক ফরম্যাট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি। অপারেটিং সিস্টেম প্রস্তুতকারীরাই সিস্টেমের সাথে একাধিক ইউটিলিটি বা সহায়ক প্রোগ্রাম প্রদান করে।
ইউটিলিটি প্রোগ্রাম একটি স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম হতে পারে, আবার কন্ট্রোল প্রোগ্রামের তত্ত্বাবধানেও কাজ করতে পারে। ব্যবহারকারীরা যাতে সহজে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারে, ইউটিলিটি প্রোগ্রাম তা নিশ্চিত করে থাকে। ইউটিলিটি প্রোগ্রামের কাজ: প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণ করা, ফাইল নির্বাচন ও তত্ত্বাবধান করা, সর্ট ও মার্জ প্রক্রিয়া পরিচালনা করা, ফাইল তৈরি, সংরক্ষণ, মোছা, ডিস্ক ফরম্যাট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা, ডিবাগিং এ সহায়তা প্রদান করা, অপারেটিং সিস্টেমের সুবিধাদি নিশ্চিত করা। কয়েকটি ইউটিলিটি প্রোগ্রাম: শার্ট মার্জ প্রোগ্রাম, লাইব্রেরি প্রোগ্রাম, লিঙ্কার প্রোগ্রাম, ফাইল হ্যান্ডলার। অপারেটিং সিস্টেমের প্রকারভেদ: ক্লাসিফিকেশন অফ অপারেটিং সিস্টেম, ইউজার ইন্টারফেস, ব্যবহারকারীর সংখ্যা, ব্যবহৃত প্রসেসের সংখ্যা, প্রোগ্রামের মালিকানা প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিচে অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো আলোচনা করা হলো। ইউজার ইন্টারফেস অনুসারে প্রকারভেদ: অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ বা ইন্টারফেসের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়, যথা টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম, চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীর সংখ্যা অনুসারে প্রকারভেদ: সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। প্রসেসরের সংখ্যা অনুসারে প্রকারভেদ: সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। সত্ত্ব বা মালিকানা অনুসারে প্রকারভেদ: ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, প্রোপাইরেটরি অপারেটিং সিস্টেম। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম, টেক্সট বেসড ইন্টারফেস। কম্পিউটার পরিচালনার জন্য পূর্বে টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমে কমান্ডসমূহ কমান্ড প্রম্পটে উহার গঠন অনুযায়ী লিখে প্রয়োগ করা হতো। কমান্ডসমূহ গঠনের উপাদান ছিল কোনো বর্ণ, শব্দ, সংখ্যা, প্রতীক ইত্যাদি। কমান্ড সিনট্যাক্স অনুযায়ী টাইপ করে এবং কিবোর্ড থেকে বোতাম চাপ দিয়ে কম্পিউটারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হয়। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করতে গেলে ব্যবহারকারীকে আগে থেকে কমান্ড জানা থাকতে হবে এবং সিনট্যাক্স অনুযায়ী তা প্রয়োগ করতে হবে। ডস বা ইউনিক্স টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ। ডস হচ্ছে একটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। ডসের সুবিধাজনক দিক হচ্ছে অল্প কিছু কমান্ড মুখস্থ করে কম্পিউটার পরিচালনা করা সম্ভব। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমের সুবিধা: এ ধরনের সিস্টেমে গ্রাফিক্স না থাকায় কম মেমোরি হলেও চলে। এ সিস্টেম দ্রুততর কাজ করে, কম ব্যয়বহুল। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমের অসুবিধা: কমান্ড মুখস্থ করার প্রয়োজন হয়, নতুন ব্যবহারকারীরা ব্যবহারে স্বচ্ছন্দ পায় না, কিবোর্ডের কি টাইপ করে নির্দেশ দিতে হয় বলে কমান্ড ভুল হতে পারে, একসাথে একাধিক প্রোগ্রাম চালানো যায় না, কার্সর সরানো সহ সকল কমান্ড কিবোর্ড ব্যবহার করে করতে হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল বা গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম বলে। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজের জন্য নির্দেশের গ্রাফিক্যাল উপস্থাপন এবং পুল ডাউন মেনু থাকে। মাউস কিংবা কিবোর্ড ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা যায়। টেক্সট ভিত্তিক ইউজার ইন্টারফেস থেকে গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের মূল পার্থক্য হল ব্যবহারিক বা প্রয়োগিক, অর্থাৎ এতে টেক্সট বেসড অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। মনিটরে প্রদর্শিত বিভিন্ন আইকনে ক্লিক করে কমান্ড প্রয়োগ করা যায়, যার ফলে ব্যবহারকারী কিবোর্ড ব্যবহার না করে শুধু মাউস ব্যবহার করেও কম্পিউটার পরিচালনা করতে পারে। কম্পিউটার পরিচালনা সহজতর করার জন্য চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি উইন্ডোজ 98। উইন্ডোজ একটি মাল্টি প্রোগ্রামিং গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। এখানে একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের সুবিধা: কমান্ড মুখস্থ করার প্রয়োজন হয় না, নতুন ব্যবহারকারীরা ব্যবহারে স্বচ্ছন্দ পায়, বিভিন্ন প্রোগ্রামের আইকন থাকে, আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে প্রোগ্রাম কাজ করা যায়, একসাথে একাধিক প্রোগ্রাম চালানো যায়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের অসুবিধা: এ ধরনের সিস্টেমে গ্রাফিক্স থাকায় মেমরি বেশি প্রয়োজন হয়। এ সিস্টেম টেক্সট ভিত্তিক সিস্টেমের চেয়ে দ্রুততর কাজ করে না। বেশি মাউস নির্ভর হওয়ায় কোনো কারণে মাউস নষ্ট হলে অসুবিধায় পড়তে হয়। এ সিস্টেম বেশি ব্যয়বহুল। চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য: চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বিভিন্ন কাজ করার নির্দেশ প্রদানের জন্য আইকন ও অন্যান্য চিত্রভিত্তিক বস্তু ব্যবহার করা হয়। নির্দিষ্ট বস্তুতে ক্লিক করলে কাজ হয়। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কাজের নির্দেশ প্রদান করার জন্য কিবোর্ড থেকে কমান্ড টাইপ করে নির্দেশ দিতে হয়। চিত্রভিত্তিক কমান্ড মুখস্থ করে রাখার দরকার হয় না, চিত্রের ধরন দেখে কাজের ধরন বুঝে নেওয়া যায়। বর্ণভিত্তিক কাজের নির্দেশ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কমান্ড মুখস্থ করে রাখার দরকার হয়। চিত্রভিত্তিক অপেক্ষাকৃত বেশি মেমরি প্রয়োজন হয়। বর্ণভিত্তিক তুলনামূলকভাবে কম মেমরির প্রয়োজন হয়। চিত্রভিত্তিক গ্রাফিক্স নিয়ে কাজ করার দরকার হয় বলে এ অপারেটিং সিস্টেমের গতি তুলনামূলকভাবে কম। বর্ণভিত্তিক চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক দ্রুত গতিতে কাজ করে। চিত্রভিত্তিক ম্যাক ওএস, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এনটি ইত্যাদি। বর্ণভিত্তিক এমএস ডস, ইউনিক্স, পিসি ডস, লিনাক্সের টেক্সট ভার্সন। চিত্রভিত্তিক শুরু করার পর ডেস্কটপে এসে স্থির হয়, সেখান থেকে আইকন চিত্রে ক্লিক করে নির্দেশ দেওয়া যায়। বর্ণভিত্তিক শুরু করলে লেখার জন্য কমান্ড প্রম্পটে আসে। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম যে অপারেটিং সিস্টেম কেবলমাত্র যে কোনো সময়ে একজন ব্যবহারকারী এবং একক প্রসেসর সমর্থন করে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়। এটি হোম কম্পিউটার, অফিস অথবা অন্যান্য কাজের পরিবেশের জন্য একটি কমন টাইপের অপারেটিং সিস্টেম। নেটওয়ার্কের মাধ্যমে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম অন্য সিস্টেমের সাথে সংযুক্ত হতে পারে। এক্ষেত্রেও কেবলমাত্র একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারেন। সাধারণত সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম দু ধরনের হয়, যথা সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক। সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম এ ধরনের সিস্টেমে একজন ব্যবহারকারী একই সময়ে কেবলমাত্র একটি প্রোগ্রাম চালাতে পারেন। হাতের তালুতে রেখে ব্যবহারকারী পাম কম্পিউটারের জন্য তৈরি পাল্ম ওএস হলো সিঙ্গেল ইউজার সিঙ্গেল স্ট্যাক অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার মাল্টি স্ট্যাকিং অপারেটিং সিস্টেম এ ধরনের সিস্টেমে একজন ব্যবহারকারী একই সময়ে একাধিক প্রোগ্রাম চালাতে পারেন, যেমন ওয়ার্ড প্রসেসরে টাইপ করার সময় ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন এবং সাথে সাথে স্প্রেডশিটের কোনো ফাইল প্রিন্টিংও করতে পারেন। মাইক্রো কম্পিউটারের জন্য মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ এবং অ্যাপেলের তৈরি ম্যাক ওএস হলো সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এ দুটি অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী একই সময়ে একাধিক কাজ করতে পারেন। সিঙ্গেল টাস্ক এবং মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের পার্থক্য: সিঙ্গেল টাস্ক একজন ব্যবহারকারী একই সময়ে কেবলমাত্র একটি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। মাল্টিটাস্ক একজন ব্যবহারকারী একই সময়ে একাধিক প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। সিঙ্গেল টাস্ক ওয়্যারলেস ফোন, পমটপ কম্পিউটার, টু ওয়ে মেসেজিং ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য। মাল্টিটাস্ক
অধিক ব্যবহৃত মাইক্রো কম্পিউটারের জন্য এ ধরনের সিস্টেম ব্যবহৃত হয়। সিঙ্গেল টাস্ক কম জনপ্রিয়, মাল্টিটাস্ক বেশি জনপ্রিয়। সিঙ্গেল টাস্ক ব্যবহারকারীর সময় বাঁচায় না, মাল্টিটাস্ক ব্যবহারকারীর অনেক সময় বাঁচায়। সিঙ্গেল টাস্ক একই সময়ে একাধিক কাজ করার সুযোগ দেয় না, মাল্টিটাস্ক একই সময়ে একাধিক কাজ করার সুযোগ দেয়। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম যে অপারেটিং সিস্টেম একাধিক কম্পিউটার প্রসেসর ব্যবহার সমর্থন করে তাকে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলা হয়। লিনাক্স, ইউনিক্স এবং উইন্ডোজ এনটি 2000 হলো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি থ্রেডিং অপারেটিং সিস্টেম যে অপারেটিং সিস্টেম প্রোগ্রামের বিভিন্ন অংশকে একত্রে চালনা করে তাকে মাল্টি থ্রেডিং অপারেটিং সিস্টেম বলা হয়, যেমন লিনাক্স, ইউনিক্স এবং উইন্ডোজ 2000। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। কম্পিউটার মেমোরির গঠন এবং কার্যাবলীর উপর ভিত্তি করে মাল্টি ইউজার এবং প্রোপাইরেটরি অপারেটিং সিস্টেম আরও কয়েক ধরনের হতে পারে, যথা ব্যাচ প্রসেসিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম, অনলাইন ইন্টারঅ্যাক্টিভ স্টোরেজ অপারেটিং সিস্টেম। 1 নম্বর, ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ প্রসেসিং সিস্টেম যে অপারেটিং সিস্টেম একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ অপারেটিং সিস্টেম বলে। ব্যাচ প্রসেসিং এর বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট সময়ে এটি শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। এখানে মাল্টি প্রোগ্রামিং বা টাইম শেয়ারিং এর কোনো সুযোগ নেই। এর আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রোগ্রাম যখন পরিচালনা করা শুরু করা হয় তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রোগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না। এই অপারেটিং সিস্টেমের একটি প্রোগ্রাম বা কাজ শেষ হওয়ার পর আরেকটি প্রোগ্রাম বা কাজ শুরু হয়। নিচের চিত্রে এই সিস্টেমের কাজের ধারাবাহিকতা দেখানো হলো। মাইক্রো কম্পিউটারে ব্যবহৃত এমএস ডস, সিপিএম এবং পিসি ডস অপারেটিং সিস্টেম হলো ব্যাচ প্রসেসিং এর উদাহরণ। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের জটিলতা কম এবং এটি অন্যান্য সিস্টেমের মতো অচল অবস্থা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে না। এ জাতীয় সিস্টেমে একটি নির্দিষ্ট সময়ে একজনের বেশি ব্যবহারকারী সিস্টেমটি ব্যবহার করতে পারে না। সেজন্য সোর্স প্রোগ্রামকে কোনো ডিভাইস ব্যবহার করার জন্য অপেক্ষা করতে হয় না এবং প্রোগ্রামের মধ্যে সংঘাত ঘটার সম্ভাবনাও কম। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ব্যাচ প্রসেসিং সিস্টেম ব্যবহৃত হয়, যেমন ব্যাংকে সারাদিন ধরে লেনদেন করার পর দিনের শেষে ব্যাচ মোড ব্যবহার করে হিসাব আপডেট করা যায় এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা যায়। কিছু ব্যতিক্রম ছাড়া ব্যাচ অপারেটিং সিস্টেম মূলত দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারেরই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে বেশিরভাগ অপারেটিং সিস্টেম মাল্টি প্রোগ্রামিং এর দিকে ঝুঁকে পড়ছে, কেননা বর্তমানে প্রসেসরের দুর্দান্ত গতির ফলে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম ব্যবহার অনেক সহজতর হয়েছে। ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুবিধা: প্রোগ্রামের ইনপুট আউটপুট অপারেশন পরিচালনার জন্য সে সরাসরি ইনপুট কার্যক্রম পরিচালনা করতে পারে। এর জন্য তাকে চ্যানেল প্রোগ্রাম অথবা বাফার তৈরি করতে হয় না। পদ্ধতিগতভাবে অনেক সরল। বড় ধরনের কোনো কাজ ধারাবাহিকভাবে সরাসরি তত্ত্বাবধান ছাড়া করা সম্ভব। কাজ করার সময় কোনো প্রকার বিরতি প্রয়োজন হয় না। ব্যাচ প্রসেসিং সিস্টেমের অসুবিধা: একটির পর একটি কাজ যেহেতু সমাধান করা হয় তাই তুলনামূলকভাবে অনেক বেশি সময় লাগে। বিভিন্ন ডিভাইসকে অনেক সময় অলসভাবে বসে থাকতে হয়। প্রোগ্রামের গুরুত্বকে অগ্রাধিকার না দিয়ে লাইনে থাকা একটির পর একটির কাজ প্রক্রিয়াকরণ করা হয়। ইন্টারঅ্যাক্টিভিটি নেই। 2. মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমে একই সাথে একাধিক
মেমোরির নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমান্তরালভাবে পরিচালিত হয়। আর এ সকল প্রোগ্রামগুলোকে পরিচালনা করে মনিটর নামের একটি প্রোগ্রাম, যা মেমোরিতে সবসময় একটি নির্দিষ্ট স্থান দখল করে থাকে। মনিটর প্রোগ্রামের কাজ হলো কোনো প্রোগ্রাম কখন কোন ডিভাইস ব্যবহার করবে তা তত্ত্বাবধান করা। মাল্টিপ্রোগ্রামিং সিস্টেমে একাধিক প্রোগ্রাম র্যামে সঞ্চিত থাকে এবং কোনো প্রোগ্রাম ইনপুট বা আউটপুট পেরিফেরাল ব্যবস্থায় ডেটা আদান প্রদানের ব্যস্ত থাকলে প্রসেসর অন্য প্রোগ্রামের প্রসেসিং করতে থাকে। এই সিস্টেমে সিপিইউ এমনকি ইনপুট আউটপুট পেরিফেরাল ব্যবস্থা কখনো অলস অবস্থায় থাকে না। অর্থাৎ যখন সিপিইউ একটি প্রোগ্রাম এক্সিকিউট করে তখন পেরিফেরালগুলো অন্য প্রোগ্রামের ইনপুট আউটপুট অপারেশনে ব্যস্ত থাকে। মাল্টিপ্রোগ্রামিং সিস্টেমের সুষ্ঠু পরিচালনার জন্য প্রসেসর এবং ইনপুট আউটপুট ডিভাইসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি প্রোগ্রাম যদি ইনপুট আউটপুট এ অপেক্ষা করতে থাকে তবে অন্য প্রোগ্রামটিকে সিপিইউ এর পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে হবে বা করবে। আবার একই সাথে একাধিক প্রোগ্রাম যদি কোনো ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহার করতে চায় তবে তা আবার সিপিইউ এর কার্যক্রম বন্ধ করে দিবে। প্রসেসর এবং ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যদি ডেটা আদান প্রদান খুব ধীর গতি সম্পন্ন হয় তবে সেক্ষেত্রে প্রোগ্রামগুলো ভালো করে বিন্যস্ত করে সিপিইউতে পাঠায়, যেন একই সাথে একাধিক প্রোগ্রাম ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের গতি মন্থর না করে দেয়। নিচের ডায়াগ্রামে একই সাথে একাধিক কার্য সম্পাদন করার প্রক্রিয়া উপস্থাপন করা হলো। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কার্যধার। ধরা যাক ভিন্ন ভিন্ন 5টি প্রোগ্রাম একটি মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং প্রোগ্রামগুলোর চাহিদা মনে করি নিম্নরূপ: 1. ডেটার ইনপুট নেওয়া, 2. ডেটা সংরক্ষণ করা, 3. ডেটা তুলে আনা, 4. ডেটা প্রসেস করা, 5. প্রক্রিয়াকরণ, ডেটা সংরক্ষণ করা, 6. আউটপুট প্রদর্শন করা। উপরের টেবিলের 7 নং কলামে লক্ষ্য করলে দেখা যায় অপারেটিং সিস্টেমে 5টি প্রোগ্রামের ভিন্ন ভিন্ন কাজ একই সাথে পরিচালনা করছে। যেমন প্রথম প্রোগ্রামের আউটপুট দিচ্ছে, দ্বিতীয় প্রোগ্রামের প্রক্রিয়াজাত ডেটা সংরক্ষণ করছে, তৃতীয় প্রোগ্রামের ডেটাকে প্রসেস করছে, চতুর্থ প্রোগ্রামের কাজের জন্য ডেটা তুলে আনছে এবং পঞ্চম প্রোগ্রামের ডেটা স্টোর করছে। এভাবে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম একই সাথে ভিন্ন ভিন্ন প্রোগ্রামের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাচ ও মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের পার্থক্য। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। ব্যাচ একটির পর একটি প্রোগ্রাম এর কাজ সম্পন্ন করা হয়ে থাকে, যেমন এমএস ডস, সিপিএম, পিসি ডস ইত্যাদি। মাল্টি একসাথে একাধিক প্রোগ্রামের কাজ প্রসেসিং করতে পারে বা কনকারেন্ট প্রসেসিং করতে পারে, যেমন উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। ব্যাচ একটির পর একটি কাজ যেহেতু সমাধান করা হয় তাই তুলনামূলকভাবে সময় অনেক বেশি লাগে। মাল্টি একই সাথে একাধিক ডিভাইসকে দিয়ে ভিন্ন ভিন্ন প্রোগ্রামের কাজ করানো হয় বলে সময় কম লাগে। ব্যাচ পদ্ধতিগতভাবে অনেক সহজ, মাল্টি পদ্ধতিগতভাবে অনেক জটিল। ব্যাচ বিভিন্ন ডিভাইসকে অনেক সময় অলসভাবে বসে থাকতে হয়। মাল্টি বিভিন্ন ডিভাইস প্রয়োজনের মুহূর্তে সর্বোচ্চ মাত্রায় ব্যবহৃত হয়। মাল্টি প্রসেসিং সিস্টেম। মাল্টিপ্রসেসিং বলতে দুই বা ততোধিক নির্দেশনা সমান্তরালভাবে দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ কর্তৃক পরিচালিত হওয়া বোঝায়। এসব সিপিইউ একই সাথে কোনো প্রোগ্রামের আলাদা নির্দেশ পালন করে কিংবা সম্পূর্ণভাবে আলাদা আলাদা প্রোগ্রাম নির্বাহ করতে পারে। মাল্টিপ্রোগ্রামিং সিস্টেমের সাথে মাল্টিপ্রসেসিং সিস্টেমের মূল পার্থক্য হলো মাল্টিপ্রোগ্রামিং এর একটিমাত্র প্রসেসর ব্যবহৃত হয় আর মাল্টিপ্রসেসিং এর একাধিক প্রসেসর ব্যবহৃত হয়। মিনি এবং মেইনফ্রেম কম্পিউটারে মাল্টিপ্রসেসিং সিস্টেম ব্যবহৃত হয়। মাল্টিপ্রসেসিং
পদ্ধতিতে কাজের গতি অত্যন্ত দ্রুত হয়। এ পদ্ধতিতে একাধিক প্রসেসর ব্যবহৃত হয় বলে এর উপর বেশি নির্ভরশীল হওয়া যায়। কারণ একটি প্রসেসর খারাপ হয়ে গেলেও কাজ একেবারে বন্ধ হয়ে যায় না, শুধু কাজের গতি কমে আসে। মহাকাশযান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা এসব ক্ষেত্রে মাল্টি প্রসেসিং সিস্টেম ব্যবহার করা হয়। মাল্টি প্রসেসিং সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা সুষম মাল্টি প্রসেসিং সিস্টেম, অসম মাল্টি প্রসেসিং সিস্টেম। সুষম মাল্টি প্রসেসিং সিস্টেম সাধারণত এই সিস্টেমটি বেশি ব্যবহার হয় যেখানে একাধিক প্রসেসর থাকে এবং প্রত্যেকটি প্রসেসরে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এ সকল অপারেটিং সিস্টেম প্রয়োজনে প্রত্যেকের সাথে যোগাযোগ করে। এ জাতীয় মাল্টি প্রসেসিং সিস্টেমকে ডিভাইস বন্টনের দিক থেকে চার ভাগে ভাগ করা যায়, যথা সমজাতীয় মাল্টিপ্রসেসর, অসমজাতীয় মাল্টিপ্রসেসর, অ্যারে প্রসেসর, পাইপলাইন প্রসেসর। অসম মাল্টি প্রসেসিং সিস্টেম। অসম মাল্টি প্রসেসিং সিস্টেমে একটিমাত্র অপারেটিং সিস্টেম থাকে এবং প্রত্যেকটি প্রসেসর একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে থাকে। একটি প্রধান প্রসেসর পুরো সিস্টেমটিকে কন্ট্রোল করে থাকে এবং অন্যান্য প্রসেসরগুলো মাস্টার প্রসেসরের নির্দেশের জন্য অপেক্ষা করে এবং সে মতো কাজ করে। মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য: একসাথে একাধিক প্রোগ্রাম প্রসেস করতে পারে। একটি প্রসেসর কাজ করতে না পারলে অন্য প্রসেসর কাজ চালিয়ে নিতে পারে। কোনো প্রসেসর খালি হলে অলসভাবে না বসে থেকে বাকি অগ্রাধিকার প্রাপ্ত কাজকে প্রসেস করে থাকে। বিভিন্ন প্রসেসরের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল প্রসেসর থাকে। কাজের গতি অত্যন্ত দ্রুত হয়। একটি প্রসেসর খারাপ হয়ে গেলেও কাজ একেবারে বন্ধ হয়ে যায় না। সিস্টেম তৈরি বেশ জটিল ও ব্যয়বহুল। মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা: এ সিস্টেমে একাধিক প্রসেসর দ্বারা প্রসেসিং হয় বলে কাজের গতি দ্রুত হয়। কাজের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। সিপিইউ কখনো অলস বসে থাকে না। মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের অসুবিধা: এ সিস্টেম খুবই ব্যয়বহুল, বড় মেমরির প্রয়োজন হয়। এ প্রক্রিয়া প্রসেসরের উপর নির্ভরশীল। মাল্টিপ্রসেসিং ও মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের পার্থক্য: মাল্টিপ্রসেসিং এ সিস্টেমে দুই বা ততোধিক প্রসেসর ব্যবহৃত হয়। মাল্টিপ্রোগ্রামিং এ একটিমাত্র প্রসেসর ব্যবহৃত হয়। মাল্টিপ্রসেসিং অধিক ব্যয়বহুল, মাল্টিপ্রোগ্রামিং কম ব্যয়বহুল। মাল্টিপ্রসেসিং কাজের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, মাল্টিপ্রোগ্রামিং কাজের বিশ্বাসযোগ্যতা কম। মাল্টিপ্রসেসিং কাজের গতি দ্রুত হয়, মাল্টিপ্রোগ্রামিংয়ে কাজের গতি তুলনামূলকভাবে কম হয়। মাল্টিপ্রসেসিংয়ে কার্যপদ্ধতি অপেক্ষাকৃত সহজ, মাল্টিপ্রোগ্রামিংয়ে কার্যপদ্ধতি অপেক্ষাকৃত জটিল। মাল্টিপ্রসেসিং এ প্রক্রিয়া প্রসেসরের উপর নির্ভরশীল, মাল্টিপ্রোগ্রামিং এ প্রক্রিয়া ডিভাইসের উপর নির্ভরশীল নয়। মাল্টিপ্রসেসিং এর উদাহরণ ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এনটি ইত্যাদি। মাল্টিপ্রোগ্রামিং: উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98, ম্যাক ওএস। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। টাইম শেয়ারিং পদ্ধতিতে সিস্টেম প্রসেসিং সময়কে বিভিন্ন প্রোগ্রাম বা ব্যবহারকারীর মধ্যে বন্টন করে। একটি দ্রুতগতি সম্পন্ন অপারেটিং সিস্টেম যদি শুধু একজন ব্যবহারকারী কর্তৃক ব্যবহৃত হয় তবে দেখা যাবে সিপিইউ বেশিরভাগ সময় অব্যবহৃত থাকবে। আর এজন্যই এ জাতীয় সিস্টেমে সিপিইউ এর টাইম ভাগাভাগি করে খুব সহজেই একাধিক ব্যবহারকারী সিস্টেমটি ব্যবহার করতে পারে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম টার্ন অ্যারাউন্ড টাইম কমানোর মাধ্যমে ব্যবহারকারীর কর্মদক্ষতা বৃদ্ধি করে থাকে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে প্রতিটি ব্যবহারকারীর জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে তাকে টাইম স্লাইস বলে। এ টাইম স্লাইসের মাধ্যমে ব্যবহারকারীর প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে। ব্যবহারকারী মনে করে থাকে যে সিস্টেমটি শুধু তার কাজই করছে। টাইম শেয়ারিং সিস্টেমে প্রত্যেক ব্যবহারকারীকে ওয়েট, অ্যাক্টিভ বা রেডি অবস্থার মধ্যে
যে কোনো একটি অবস্থায় কাজ করতে হয়। সিপিইউ প্রতিনিয়তই একটি অ্যাক্টিভ পরিবেশে কাজ করে এবং অ্যাক্টিভ জব প্রসেস করার পরে আরেকটি রেডি জবকে অ্যাক্টিভ এবং প্রসেস করে। পাশের চিত্রে এই অবস্থাকে দেখানো হলো। নিম্নে এই অবস্থাগুলো বর্ণনা করা হলো। অ্যাক্টিভ, সিপিইউ কর্তৃক জব প্রসেস হওয়ার সময়কে অ্যাক্টিভ বলে। কেবল একজন ব্যবহারকারীর জব একই সময়ে অ্যাক্টিভ থাকতে পারে। রেডি, ব্যবহারকারী কোনো কাজ প্রসেস করার জন্য প্রস্তুত থাকে, এরকম অবস্থাকে রেডি বলে। কম্পিউটার সিস্টেমে একই সময়ে একাধিক ব্যবহারকারীর জব রেডি অবস্থায় থাকতে পারে। ওয়েট, সিস্টেম ব্যবহারকারীর থেকে ইনপুট আউটপুট অপারেশনের জন্য অপেক্ষা করছে, এরকম অবস্থাকে ওয়েট হিসেবে বিবেচনা করা হয়। কম্পিউটার সিস্টেমে একই সময়ে একাধিক ব্যবহারকারীর জব ওয়েট অবস্থায় থাকতে পারে। নিম্নে চিত্রে ব্যবহারকারীর বিভিন্ন অবস্থাকে দেখানো হলো। এখানে প্রথম চিত্রে ইউজার 2 অ্যাক্টিভ অবস্থায় আছে এবং ইউজার 5 ও ইউজার 8 রেডি অবস্থায় আছে। দ্বিতীয় চিত্রে ইউজার 5কে প্রসেস করা হচ্ছে। প্রথম চিত্রে এই ইউজারটি রেডি অবস্থায় ছিল। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের সুবিধা, এই সিস্টেমে একাধিক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে। সিপিইউ কখনো অলস বসে থাকে না, সিপিইউ খুব দ্রুত কাজ করে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের অসুবিধা, এটি একটি জটিল অপারেটিং সিস্টেম, বেশি ক্ষমতার প্রসেসর ব্যবহার করতে হয় বিধায় খরচ বেশি। সময় ভাগাভাগি করে কাজ করতে হয় বিধায় ব্যবহারকারী বেশি হলে অনেক সময় ব্যবহারকারীকে অপেক্ষা করতে হয়। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ও টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের পার্থক্য। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটারে একাধিক প্রোগ্রাম প্রসেস করা যায়। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে এই পদ্ধতিতে একাধিক ব্যবহারকারী নিজ নিজ কম্পিউটার থেকে নিজ নিজ প্রোগ্রাম একটি কেন্দ্রীয় সিপিইউ এর সাহায্যে প্রসেস করতে পারে। মাল্টিপ্রোগ্রামিং, এ পদ্ধতিতে প্রত্যেকটি প্রোগ্রাম প্রসেসিং করার জন্য সমান সময় নেয় না। অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, একাধিক ব্যবহারকারীর প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, এ সময়ে ব্যবহারকারীর প্রোগ্রাম প্রসেস করে। মাল্টিপ্রোগ্রামিং, প্রোগ্রামের গুরুত্ব অনুসারে প্রসেসিং এর কাজ করে। অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, এ পদ্ধতিতে প্রোগ্রামে গুরুত্ব বিবেচনা করা হয় না। মাল্টিপ্রোগ্রামিং, কাজের গতি তুলনামূলক কম দ্রুত হয়। টাইম শেয়ারিং, কাজের গতি তুলনামূলক বেশি দ্রুত হয়। মাল্টিপ্রোগ্রামিং, এ প্রক্রিয়া প্রসেসের উপর নির্ভরশীল। টাইম শেয়ারিং, এ প্রক্রিয়া ডিভাইসের উপর নির্ভরশীল। মাল্টিপ্রোগ্রামিং, উদাহরণ উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98, ম্যাক ওএস, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এনটি ইত্যাদি। টাইম শেয়ারিং, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এনটি 2008 সার্ভার এবং আইবিএম ভিএম ইত্যাদি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, কোনো যান্ত্রিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় কম্পিউটার ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ স্যাটেলাইটের কক্ষপথ অবস্থান নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কম্পিউটার সিস্টেমকে উল্লেখ করা যায়। স্যাটেলাইটের অবস্থান, গতি, ত্বরণ অথবা ঘূর্ণন গতি যদি কম্পিউটারকে প্রদান করা হয় তবে কম্পিউটার হিসাব নিকাশ করে রকেটের মোটরকে প্রয়োজনীয় নির্দেশ দেবে যা স্যাটেলাইটের অবস্থান নিয়ন্ত্রণ করবে। এ জাতীয় ব্যবহারিক প্রয়োগকে বলা হয় রিয়েল টাইম, অর্থাৎ মূল সিস্টেমটি পরিচালনার সাথে সাথে সিপিইউকে প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে। আবার এ দুইয়ের মধ্যে যদি কোনো গরমিল দেখা দেয় তবে তা মারাত্মক ফলাফল বয়ে আনতে পারে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রামের কার্যক্রম শেষ করতে হয়, এজন্য বেশি গুরুত্বপূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়ে থাকে। রিয়েল টাইম সিস্টেমের আরেকটি বৈশিষ্ট্য হলো একে খুবই বিশ্বস্ত হতে হয়, কেননা হঠাৎ করে যদি মধ্য আকাশে অপারেটিং সিস্টেম ভেঙে পড়ে তবে তা মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। এজন্য এসব ক্ষেত্রে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, অর্থাৎ
একটা সিস্টেম যদি কাজ না করে তবে অন্য অপারেটিং সিস্টেম তার স্থান দখল করে নেবে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আবার দুই রকম, যথা এক, প্রসেস কন্ট্রোল সিস্টেম, দুই, প্রসেস মনিটর সিস্টেম। প্রসেস কন্ট্রোল সিস্টেম, এই সিস্টেম অ্যানালগ অথবা ডিজিটাল ডেটা গ্রহণ করে তা বিশ্লেষণ করে এবং পরবর্তীতে বিশ্লেষিত ডেটার তথ্য অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সিস্টেমটির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে। প্রসেস মনিটর সিস্টেম, সিস্টেম মনিটর সিস্টেম শুধু সিস্টেমটি মনিটর করে থাকে। ব্যবহার ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বিমান বিধ্বংসী কামান, অ্যান্টি মিসাইল বোমা ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। মহাকাশ যানে প্রয়োজনীয় তথ্য দ্রুত গতিতে প্রসেস করে গতিবেগ ও অন্যান্য কারিগরি বিষয় ঠিক রাখতে এটি সহায়তা করে। বিমান রেল সহ যে কোনো ধরনের টিকেটিং এর জন্য খাদ্য গ্যাস পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ শিল্প থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল করতে হয় যে ধরনের শিল্পে এই সিস্টেম ব্যবহৃত হয়। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের সুবিধা, প্রোগ্রামের গুরুত্ব বিবেচনা করে প্রসেসিং করা হয়। এ পদ্ধতিতে ব্যবহারকারী প্রশ্নোত্তর মাধ্যমে কাজ করতে পারে। এ পদ্ধতিতে সঠিক সময়ে সঠিক কাজ করা যায়। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের অসুবিধা, প্রোগ্রামের গুরুত্ব বিবেচনা করে প্রসেসিং করা হয় বিধায় কম গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে অনেক সময় বেশিক্ষণ অপেক্ষা করতে হয়। নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্স একান্তভাবে কোনো ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে বিধায় ওই সময়ে কোনোভাবে অন্য ব্যবহারকারী রিসোর্স ব্যবহার করতে পারে না। টাইম শেয়ারিং ও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের পার্থক্য। টাইম শেয়ারিং, কিউএ জমা থাকা প্রত্যেকটি পদ্ধতির জন্য একটি নির্দিষ্ট স্লটের সময় ভাগ করে দেওয়া থাকে। রিয়েল টাইম, পরিবর্তনশীল পরিস্থিতিতে তাৎক্ষণিক নির্দেশনা প্রয়োগের ক্ষেত্রে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মূল সিস্টেম পরিচালনার সাথে কাজ করে। টাইম শেয়ারিং, কিউএ জমা থাকা সকল কাজকে সমানভাবে প্রসেস করা হয়। রিয়েল টাইম, উচ্চ অগ্রাধিকার দেয়ার ভিত্তিতে কাজ করানো হয়। টাইম শেয়ারিং, সিস্টেমের রিসোর্স শেয়ার করে কাজ করা হয়। রিয়েল টাইম, একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ শেষ না হওয়া পর্যন্ত রিসোর্স ব্যবহার করা যায় না। টাইম শেয়ারিং এর উদাহরণ যেমন অনলাইনে ফাইল শেয়ার করার অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উদাহরণ টিকিট বুকিংয়ের অপারেটিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সাহায্যে একাধিক কম্পিউটার সিস্টেম নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করা হয়। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের মূল লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ সিস্টেমের জন্য একটি অভিন্ন পরিবেশ সৃষ্টি করা। আর এ জাতীয় অপারেটিং সিস্টেম শুধু একটি নির্দিষ্ট সিস্টেমের সিপিইউ ব্যবহারের পরিবর্তে সম্পূর্ণ সিস্টেমটি ব্যবহার করে থাকে। এ ধরনের অপারেটিং সিস্টেমে যে একক কম্পিউটার সম্পূর্ণ সিস্টেমটিকে পরিচালনা করে থাকে তাকে সার্ভার বলে। সার্ভারের সাথে যুক্ত থাকা একাধিক কম্পিউটারকে ক্লায়েন্ট বলে। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে অতি অল্প খরচে বড় একটি কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম তত্ত্বাবধান করা। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের কার্যাবলী: প্রসেস তত্ত্বাবধান করা, মেমরি তত্ত্বাবধান করা, ইনপুট আউটপুট তত্ত্বাবধান করা, ডিভাইস নিয়ন্ত্রণ করা, ফাইল তত্ত্বাবধান করা। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সুবিধা: একটি ক্লায়েন্ট কম্পিউটার বা মূল সার্ভার অথবা এর সাথে সংযুক্ত অন্য যে কোনো ক্লায়েন্ট কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করতে পারে। একই প্ল্যাটফর্মের অধীনে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। এ ধরনের অপারেটিং সিস্টেমের গতি বেশি থাকে। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের অসুবিধা: এ ধরনের সফটওয়্যার তৈরি করা অনেক জটিল।
নেটওয়ার্কে কোনো সমস্যা হলে সিস্টেম অকেজ হয়ে যেতে পারে। ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতিতে একসাথে একাধিক প্রোগ্রাম চালানোর জন্য সকল প্রোগ্রামকে একসাথে প্রধান মেমরিতে থাকতে হয়। প্রধান মেমরির সীমাবদ্ধতা মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতির একটি বড় অসুবিধা। এই অসুবিধা দূর করার জন্য ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এ ব্যবস্থায় প্রোগ্রামের একটি অংশকে নির্বাহের জন্য সহায়ক মেমরি হতে প্রধান মেমরিতে নিয়ে আসা হয় এবং প্রোগ্রামের অন্য অংশ সহায়ক মেমরিতেই অবস্থান করে। ফলে একই সময় অনেক প্রোগ্রামের অংশকে প্রধান মেমরিতে নিয়ে নির্বাহ করা সম্ভব হয়। এভাবে প্রধান মেমরির ধারণ ক্ষমতা দূর করা সম্ভব হয়। ভার্চুয়াল মেমরি ব্যবস্থায় প্রধান মেমরিকে সহায়তা করার জন্য সরাসরি সংযোগযোগ্য চৌম্বক ডিস্ক ব্যবহার করা হয়। এক্ষেত্রে সিপিইউ এর সাথে সংযুক্ত প্রধান মেমরিকে সাধারণ রিয়েল স্টোরেজ এবং হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্কের সাথে যুক্ত মেমরিকে ভার্চুয়াল স্টোরেজ বলে। প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম বা প্রোগ্রামের অংশকে রিয়েল স্টোরেজ হতে ভার্চুয়াল স্টোরেজ অথবা ভার্চুয়াল স্টোরেজ হতে রিয়েল স্টোরেজে স্থানান্তর করা যায়। এরূপ স্থানান্তর প্রক্রিয়াকে সোয়াপিং বলে। অনেক ক্ষেত্রে বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রোগ্রাম নির্বাহ করা হয়। প্রোগ্রামের অংশগুলোকে সেগমেন্ট বলা হয় এবং এই পদ্ধতিকে সেগমেন্টেশন প্রক্রিয়া বলা হয়। ভার্চুয়াল স্টোরেজ ব্যবস্থায় সম্পূর্ণ প্রোগ্রামকে প্রধান মেমরিতে না রেখে সহজে বৃহদাকার প্রোগ্রাম নির্বাহ করা সম্ভব। ভার্চুয়াল স্টোরেজ ব্যবহার করে মাল্টিপ্রোগ্রামিং প্রক্রিয়ায় একসাথে অনেক প্রোগ্রাম চালনা সম্ভব। আইবিএম ভিএম, ওয়ান ভিএম, ডাব্লিউএএনজি ভিএম ভার্চুয়াল স্টোরেজ বাস্তবায়নের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম। অনলাইন বা ইন্টারঅ্যাক্টিভ স্টোরেজ অপারেটিং সিস্টেম, যে পদ্ধতির সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটারের সাথে সরাসরি বা টার্মিনালের সাহায্যে যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রাম প্রসেস করতে পারে, ভুল সংশোধন করতে পারে এবং কম্পিউটারে নির্দেশ দেওয়ার সাথে সাথে ফলাফল পেতে পারে, তাকে অনলাইন অপারেটিং সিস্টেম বলে। অনলাইন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কম্পিউটারে কমান্ড গ্রহণের সাথে সাথে ফলাফল পাওয়া যায় এবং প্রশ্নের উত্তর বা ভুল সংবাদ দিয়ে থাকে। তাই সব ডেটা টার্মিনালে অনলাইনের মাধ্যমে কোনো প্রতীক সঞ্চয় মাধ্যমে প্রবেশ, এখান থেকে কম্পিউটারে ওই ডেটা ব্যবহৃত হয়। এ পদ্ধতির সাহায্যে একবারের বেশি প্রোগ্রাম নির্বাহ করা যায় না, তবে এ পদ্ধতির মাধ্যমে কমান্ডের ভুল তাৎক্ষণিক পাওয়া যায় বলে সাথে সাথে সংশোধন করা যায়। অনলাইন অপারেটিং সিস্টেমের সুবিধা: যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম প্রসেস করা যায়, ফাইল আপডেট করা যায়, ডিবাগ করা যায়, কমান্ডের ভুল সংবাদ দ্রুত পাওয়া যায়, কমান্ড গ্রহণের সাথে সাথে ফলাফল পাওয়া যায়, কেবলমাত্র একবার প্রোগ্রাম নির্বাহ করা যায়। অনলাইন অপারেটিং সিস্টেমের ব্যবহার: এ পদ্ধতি দূরপাল্লার রেল বা বিমানের সিট রিজার্ভেশন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেল বা বিমানের সিট খালি আছে কিনা তা দ্রুত যাচাই করা যায়। বুকিং কাউন্টারে কম্পিউটারে ফাইল আপডেট করে রাখা যায়। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম: ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে ওই সমস্ত অপারেটিং সিস্টেমকে বোঝায় যাদের সোর্স কোড উন্মুক্ত থাকে এবং যার ফলে যে কেউ চাইলে ওই অপারেটিং সিস্টেমটি নিয়ে যে কোনো গবেষণা, এর কোনো উন্নয়ন, পরিবর্ধন, পরিমার্জন এর কাজগুলো করতে পারে। একটি সফটওয়্যার লাইসেন্সের অধীনে এর কপিরাইট সহ অন্যান্য অধিকারগুলো সংরক্ষিত থাকে। ওপেন সোর্স অপারেটিং সিস্টেমগুলো সাধারণত বিনামূল্যে ও নির্দিষ্ট শর্তাধীনে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়। ইন্টারনেট থেকে এগুলো খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করা যায়। ওপেন সোর্স ভিত্তিক কিছু অপারেটিং সিস্টেম আবার বাণিজ্যিকভাবে বাজারে কিনতেও পাওয়া যায়, তবে এগুলোর দাম অন্যান্য অপারেটিং সিস্টেমের চাইতে অনেক কম হয়ে থাকে। বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যের হওয়ার কারণে আজ বিশ্বজুড়ে ওপেন সোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলোর ব্যবহার ক্রমশ বেড়ে চলেছে।
অসংখ্য উদ্যমী প্রোগ্রামার কিংবা কোনো প্রোগ্রামার গ্রুপের নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিনিয়ত এসব অপারেটিং সিস্টেমের উন্নয়ন সাধিত হওয়ায় নানা সুবিধা ও বৈশিষ্ট্য এগুলোতে যোগ হচ্ছে এবং ফলশ্রুতিতে এগুলো আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করছে। জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে উবুন্টু লিনাক্স, লিনাক্স মিন্ট, গুগল ক্রোম ওএস, ডেবিয়ান লিনাক্স, ফেডোরা লিনাক্স, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, ফ্রি বিডিএস, ওপেন বিডিএস, ওপেন সোলারিস মিনাক্স প্রভৃতি অন্যতম। কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনগুলোর বেশিরভাগ অপারেটিং সিস্টেমই ওপেন সোর্স ভিত্তিক। এগুলোর মধ্যে অ্যাক্সেস লিনাক্স প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড, বাটা, ওপেন ম্যাক্সো লিনাক্স, ওফোন, মিগো, মোবিল লিনাক্স, লিমো প্ল্যাটফর্ম, ওয়েব এস প্রভৃতি অন্যতম। ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের সুবিধা: বিনামূল্যে বা স্বল্পমূল্যে পাওয়া যায়, নিরাপত্তা ব্যবস্থায় শক্তিশালী, ব্যবহারকারী তার প্রয়োজন মতো সহজে কাস্টমাইজ করতে পারেন, ভেন্ডরদের কাছে ব্যবহারকারীরা কম নির্ভরশীল। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এর অসুবিধা: সাধারণত বাণিজ্যিকভাবে এ ধরনের সফটওয়্যার তৈরি করা হয় না বিধায় এর বড় কোনো উন্নয়ন হওয়ার নিশ্চয়তা থাকে না। প্রতিযোগিতা থাকে না বিধায় ব্যবহারকারীদের জন্য সমৃদ্ধ অনেক ফিচার অন্তর্ভুক্ত থাকে না। ট্রাবল শুটিং করার জন্য সুনিশ্চিত সার্ভিস কম পাওয়া যায়। কপিরাইট থাকে না বিধায় একজনের উন্নয়ন করা অংশের দাবিদার আরেকজন হতে পারে। আইপি ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিতে পারে। প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম: প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম হলো এই সমস্ত অপারেটিং সিস্টেম যেগুলোর স্বত্বাধিকারী থাকে। এসব সফটওয়্যারের কপিরাইট তার স্বত্বাধিকারীর নামে থাকে। তার অনুমতি ব্যতীত অন্য কেউ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এগুলো সাধারণত কোনো ব্যক্তি বা কোম্পানি কর্তৃক ডিজাইন, ডেভেলপ ও বাজারজাত করা হয়ে থাকে। ব্যক্তি বা কোম্পানির নিজস্ব পদ্ধতিতেই সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়। প্রোপ্রাইটেরি অপারেটিং সিস্টেমগুলো কিনে ব্যবহার করতে হয়। এগুলোর দামও বেশি হয়ে থাকে। এই অপারেটিং সিস্টেমগুলো কোম্পানি নিজে কিংবা তাদের মনোনীত রিসেলারের মাধ্যমে বাজারজাত করে থাকে, যেমন মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস প্রভৃতি। প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেমের সুবিধা: বেশি ফিচার সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে তৈরি হয় বিধায় এসব সফটওয়্যারের বেশি আপগ্রেড হয়, এর ব্যবহারই বেশি বিধায় যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায়। এসব সফটওয়্যারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সর্বদা এর কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে। প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেমের অসুবিধা: এগুলো টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি পাওয়া যায় না। এগুলোর সোর্স কোড দেয়া থাকে না, তাই ব্যবহারকারী কোনো প্রকার এডিট করতে পারে না। এ ধরনের সফটওয়্যারের জন্য বেশি ভাইরাস লেখা হয়, তাই এগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। ভেন্ডরদের কাছে ব্যবহারকারীরা সম্পূর্ণ নির্ভরশীল। ওপেন সোর্স ও প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য: ওপেন সোর্স বিনামূল্যে পাওয়া যায়, প্রোপ্রাইটারি এগুলো টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি পাওয়া যায় না। ওপেন সোর্স নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী, প্রোপ্রাইটারি নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম শক্তিশালী। ওপেন সোর্স ব্যবহারকারী তার প্রয়োজন মতো সহজে কাস্টমাইজ করতে পারে, প্রোপ্রাইটারিতে কাস্টমাইজ করতে পারে না। ওপেন সোর্স ভেন্ডরদের কাছে ব্যবহারকারীরা কম নির্ভরশীল, প্রোপ্রাইটারিতে সম্পূর্ণ নির্ভরশীল। ওপেন সোর্স সাধারণত বাণিজ্যিকভাবে এ ধরনের সফটওয়্যার তৈরি করা হয় না বিধায় এর বড় কোনো উন্নয়ন হওয়ার নিশ্চয়তা থাকে না। প্রোপ্রাইটারি সাধারণত বাণিজ্যিকভাবে এ ধরনের সফটওয়্যার তৈরি হয় বিধায় বাণিজ্যিক কারণে এর উন্নয়ন হওয়ায় নিশ্চয়তা থাকে। ওপেন সোর্স ট্রাভেল শুটিং করার জন্য সুনিশ্চিত সার্ভিস কম পাওয়া যায়। প্রোপ্রাইটারি এসব সফটওয়্যারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সর্বদা এর কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে। ওপেন সোর্স
এগুলোর সোর্স কোড দেয়া থাকে, তাই ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারে। প্রোপ্রাইটারি, এগুলোর সোর্স কোড দেয়া থাকে না, তাই ব্যবহারকারী কোনো প্রকার এডিট করতে পারে না। সোর্স কোড কম ফিচার সমৃদ্ধ, প্রোপ্রাইটারি বেশি ফিচার সমৃদ্ধ। ওপেন সোর্স নির্দিষ্ট কোনো অবস্থায় থাকে না বিধায় এ ধরনের সফটওয়্যার সমূহের জন্য ভাইরাস লেখা হয় না, তাই এগুলো ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয় না। প্রোপ্রাইটারি, এ ধরনের সফটওয়্যার সমূহের জন্য বেশি ভাইরাস লেখা হয়, তাই এগুলো ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হতে পারে। অপারেটিং সিস্টেমে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম ইন অপারেটিং সিস্টেম। ফাইল সিস্টেম হলো যে উপায়ে কম্পিউটারটি হার্ড ডিস্কে ডেটা সংরক্ষণ করে। অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত এই কম্পিউটার ফাইল সিস্টেম আর্কিটেকচার, ডেটাবেজ, ফাইল সংরক্ষণ, সংগঠন, ম্যানিপুলেশন, রিট্রাইভাল প্রভৃতি কাজ করে থাকে। কম্পিউটারে যদি একটি হার্ড ডিস্ক থাকে তবে তাতে কমপক্ষে একটি পার্টিশন থাকবেই। পার্টিশন হচ্ছে হার্ড ডিস্কের ফিজিক্যাল সেকশন। ফাইল সংরক্ষণ এবং তা পুনঃব্যবহারের জন্য ফাইল ডিস্কের প্রতিটি পার্টিশনকেই কোনো না কোনো ফাইল সিস্টেমে ফরম্যাট করতে হয়। উদাহরণস্বরূপ উইন্ডোজ 98 মূলত FAT32 ফাইল সিস্টেম রিপোর্ট করে। অপারেটিং সিস্টেমের প্রধানত দুই ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করা যায়, যথা FAT ফাইল অ্যালাউন্স টেবিল, NTFS নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। FAT এর পূর্ণরূপ হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। এটি অপারেটিং সিস্টেম কর্তৃক তৈরিকৃত একটি টেবিল বা নিয়মতান্ত্রিক তালিকা বিশেষ। কম্পিউটারের হার্ড ডিস্কে কীভাবে ফাইলগুলো বিন্যস্ত হবে এই তালিকা তার দিকে নির্দেশনা প্রদান করে। হার্ড ডিস্কে তথ্যাবলী সংরক্ষিত হয় ফাইল হিসেবে, কিন্তু ফাইলগুলো কিভাবে তালিকাভুক্ত হবে তা নির্ধারণ করার জন্য অপারেটিং সিস্টেম কিছু সেক্টর নিয়ে একটি গ্রুপ তৈরি করে। এই গ্রুপকে বলে ক্লাস্টার। ক্লাস্টারগুলো একটি ধারাবাহিক রীতিতে বিন্যস্ত থাকলেও ফাইলগুলো সংরক্ষণের সময় ক্লাস্টারের ক্রম দ্বারা অনুসৃত হয় না। একটি ফাইল কতগুলো ক্লাস্টার জুড়ে রয়েছে এবং কোন কোন ক্লাস্টার নিয়ে অবস্থান করছে তার পুরো নির্দেশনা তালিকা আকারে ফ্যাট সংরক্ষণ করে। ফ্যাট দুই ধরনের হয়ে থাকে, যথা FAT16, FAT32। FAT16 এটি পুরনো কম্পিউটারগুলোর জন্য একটি সিস্টেম, মূলত ডস, উইন্ডোজ 3X এবং উইন্ডোজ 95 এর প্রথম রিলিজ এই ফাইল সিস্টেম ব্যবহার করে। FAT16 হলো খুবই সীমিত একটি ফাইল সিস্টেম যার মাধ্যমে খুবই অপর্যাপ্ত ডেটা সংরক্ষণ করা যায়। এই সিস্টেমের সর্বনিম্ন ক্লাস্টার সাইজ 32 KB হওয়ায় প্রতিটি ফাইল সর্বনিম্ন ওই পরিমাণ জায়গা নেবে। এটি কেবল হার্ড ডিস্কের 2 গিগাবাইট জায়গা ব্যবহার করতে সক্ষম, অর্থাৎ এটি সর্বোচ্চ 2 গিগাবাইট সাইজের পার্টিশন তৈরি ও ফরম্যাট করতে পারে। তবে 64K ক্লাস্টার এনেবল করা থাকলে এটি সর্বোচ্চ 4 গিগাবাইট সাইজের পার্টিশন তৈরি ও ফরম্যাট করতে পারে। MS-DOS এর উপর ভিত্তি করে এই ফাইল সিস্টেম উন্নয়ন করা হয়েছিল। এটি সাধারণত ডিজিটাল ক্যামেরায়, মেমোরি কার্ডে, ফ্ল্যাশ মেমোরি কার্ডে, ফ্লপি ডিস্কে এবং অন্যান্য পোর্টেবল ডিভাইস বেশি ব্যবহৃত হয়। FAT32 FAT16 এর সমস্যাগুলো সমাধান করতেই FAT32 এর আবির্ভাব ঘটেছে। মূলত উইন্ডোজ 95 এর প্রথম রিলিজ ব্যতীত অন্য সকল রিলিজ উইন্ডোজ মিলেনিয়াম, উইন্ডোজ 2000 এবং উইন্ডোজ XP এই ফাইল সিস্টেম ব্যবহার করে। এ ফাইল সিস্টেমে পার্টিশন তৈরিতে FAT ফাইল সিস্টেমের মতো কোনো সীমাবদ্ধতা নেই। এই ফাইল ক্লাস্টারের সাইজকে কমিয়ে 4 KB তে এনেছে, যা প্রচুর অপচয় হওয়া স্পেসকে বাঁচিয়ে দিয়েছে এবং 2 টেরাবাইট পর্যন্ত ডেটাকে সমর্থন করে। NTFS NTFS এর পুনরূপ হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। উইন্ডোজ NT অপারেটিং সিস্টেমের জন্য উন্নয়নকৃত ফাইল সিস্টেম বিশেষ। এতে বড় ধরনের ফাইলের নাম লেখার সুবিধা পাওয়া যায়। এছাড়া এতে রয়েছে ফাইল পুনরুদ্ধারের উপযোগী পরিবেশ, বড় ধরনের তথ্য সংরক্ষণ ডিভাইস ব্যবহারের সুবিধা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্বারা উন্নয়নকৃত সফটওয়্যারের ব্যবহার সমর্থন ইত্যাদি।
যে কোনো ফ্যাট সিস্টেমের চাইতে এনটিএফএস হলো অনেক অনেক বড় ফাইল সিস্টেম। এর ক্লাস্টার সাইজ 512 বাইট, যার মানে হলো হার্ড ডিস্কে প্রায় কোনো জায়গায় অপচয় হয় না। এর ডিস্ক সাইজও অকল্পনীয়। এনটিএফএস এ ফাইল লঞ্চের জন্য নিরাপত্তা যুক্ত করা হয়েছে। এই ফাইল সিস্টেমে পার্টিশন তৈরিতে ফ্যাট ফাইল সিস্টেমের মতো কোনো সীমাবদ্ধতা নেই। সেই সাথে এটি বড় হার্ড ডিস্কের ক্ষেত্রে অধিকতর পারফরম্যান্স প্রদান করে। মূলত উইন্ডোজ এনটি, উইন্ডোজ 2000 অ্যান্ড উইন্ডোজ এক্সপি উইন্ডোজের পরবর্তী ভার্সন এই ফাইল সিস্টেম ব্যবহার করে। সিস্টেমের রক্ষণাবেক্ষণ, সিস্টেম মেইনটেন্স। কম্পিউটারের অপারেটিং সিস্টেম সর্বদা ফাইল সংরক্ষণ, মেমরিকে বিভিন্ন বিভক্তিকরণ, বিভিন্ন স্ট্যাক সম্পন্ন করা, কমান্ড এক্সিকিউট করা প্রভৃতি কাজগুলো বিরতিহীনভাবে করে থাকে। ফলশ্রুতিতে কম্পিউটারের মেমরিতে নানা অসামঞ্জস্যতা তৈরি হয়। হার্ড ড্রাইভে ইরর দেখা দেয়, কখনো কখনো এমনকি সফটওয়্যার বা হার্ডওয়্যার সমূহ অকার্যকরও হয়ে পড়তে পারে। কম্পিউটার ব্যবহার যত বেশি হবে, এই ধরনের সমস্যা স্বাভাবিকভাবে নিয়মিত ঘটতে থাকবে, যা অপারেটিং সিস্টেমকে ধীরে ধীরে স্লো করে ফেলবে। এক পর্যায়ে দেখা যায় প্রায়শই এই সিস্টেম বা এতে ইনস্টল হওয়া কোনো সফটওয়্যার ক্র্যাশ করছে। আবার আরেক ধরনের উপসর্গও এক্ষেত্রে দেখা যেতে পারে, সেটি হলো কম্পিউটারটি বন্ধ হতে বা চালু হতে স্বাভাবিকভাবে অনেক বেশি সময় নেবে। এই অবস্থা থেকে যতটা সম্ভব মুক্ত থাকার উপায় হলো নিয়মিত কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি রক্ষণাবেক্ষণ করা। অপারেটিং সিস্টেম বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজে যে বিষয়গুলো সম্পৃক্ত তা হলো প্রয়োজনীয় ফাইলগুলো সর্বদা সুসংগঠিত করে রাখা। কম্পিউটারে ব্যবহৃত ফাইলগুলো সুসংগঠিত রাখলে এটি সিস্টেমের দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি ফাইলকে খুঁজে পাওয়ার জন্য সিস্টেমের কর্মতৎপরতাকে বৃদ্ধি করে। অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা। কম্পিউটারের স্টোরেজের স্পেসকে বাড়াবার জন্য যে ফাইল বা ফোল্ডারের প্রয়োজন নেই সেগুলো সর্বদা কম্পিউটার থেকে মুছে ফেলা উচিত। এক্ষেত্রে রিসাইকেল বিন খালি করার অভ্যেস গড়ে তোলা উচিত। এর ক্ষেত্রে কোনো ফাইল যদি ভুল করে বা অনিচ্ছাকৃতভাবে মুছেও যায়, তাও তাকে প্রয়োজনে রিকভার করা যাবে। অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করা। কম্পিউটারের ইনস্টল করা যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করা হয় না সেগুলো সর্বদা রিমুভ করে ফেলা উচিত, কারণ এসব ফাইল মেমরি, স্টোরেজ এবং পারফরমেন্স এসব কিছুরই একটা বিরাট অপচয়। এগুলো রিমুভ করে দেওয়া অপারেটিং সিস্টেমের গতি বৃদ্ধির জন্য সহায়ক। ডিফ্র্যাগমেন্ট করা। যখন কোনো ফাইল কম্পিউটারে ফ্র্যাগমেন্টের অবস্থায় তথা খণ্ডিত অবস্থায় হার্ড ড্রাইভের বিভিন্ন স্থানে জায়গা নিয়ে সংরক্ষিত থাকে, কম্পিউটারের ওই ফাইল পড়তে বেশ সময় লেগে যায়। এর ফলে সিস্টেম হয়ে যায় স্লো। ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। নিয়মিত এই কাজটি করা হলে এটি সিস্টেমকে সর্বদা দ্রুত এবং গতিশীল রাখতে সহায়তা করে। সর্বদা সিস্টেমকে আপগ্রেড রাখার চেষ্টা করতে হবে। আপডেট অংশে বিভিন্ন সমস্যার সমাধান করা থাকে এবং নতুন অনেক বিষয় যুক্ত থাকে। ডিস্ক ক্লিন আপ করা। এমন অনেক ফাইল আছে যেগুলো কম্পিউটার নির্দিষ্ট কিছু কাজের জন্য তৈরি করে, যা পরবর্তীতে আর কোনো প্রয়োজনে লাগে না, যেমন টেম্পোরারি ইন্টারনেট ফাইল, অফলাইন ওয়েব ফাইল প্রভৃতি। মাইক্রোসফটের ডিস্ক ক্লিন আপ টুলটি ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইলকে রিমুভ করে ডিস্কের স্পেসকে বাড়ানো যায়। রেজিস্ট্রি ক্লিন রাখা। সর্বদা কম্পিউটারের রেজিস্ট্রি ক্লিন করে কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি করা যায়। রেজিস্ট্রিকে স্মুথ রাখার জন্য রেজিস্ট্রি মেকানিক এবং রেজিস্ট্রি সুপ্রিম প্রো ইত্যাদি মেইনটেনেন্স সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রি ক্লিন করা যায়। ফাইল ব্যাকআপ রাখা। সর্বদা কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখা অতি জরুরি একটি কাজ। বিভিন্ন কারণে কম্পিউটার